ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणिम् अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের সঙ্গে মাস্টারমশায়ের প্রথম আলাপের দিনে কথাবার্তা বেশি হয়নি। এবার দ্বিতীয় সাক্ষাৎ। ঠাকুর যেন মাস্টারমশায়ের সম্বন্ধে নিজে একটু ভালো করে তলিয়ে দেখতে চাইছেন। মাস্টারমশায়ের বিয়ে হয়ে গিয়েছে, এমনকি ছেলেও হয়ে গিয়েছে শুনে ঠাকুর রামলালকে বলছেন, যা বিয়ে করে ফেলেছে, যা ছেলে হয়ে গিয়েছে। কথার ভিতর একটু যেন আক্ষেপের ভাব লক্ষ্য করলেন মাস্টারমশায়। তাই তিনি একটু অপ্রস্তুত বোধ করছেন। কথামৃতর ভিতর আমরা দেখতে পাবো ঠাকুর সকলকে এসব প্রশ্ন করতেন না। এরকম প্রশ্ন করতেন কেবল তাঁদের, যাঁদের তার নিজের অন্তরঙ্গ বলে বোধ হতো। মাস্টার মহাশয়কে দেখে প্রথম থেকেই বুঝেছিলেন এক বিশেষ কাজের যন্ত্ররূপে তাকে তিনি ব্যবহার করবেন। তাই তিনি চেয়েছিলেন যন্ত্রটি যেন নিখুঁত হয়। মাস্টার মহাশয় বিয়ে করে ফেলেছেন, তার সন্তানাদিও হয়েছে, তাই সংসারের কর্তব্যের বোঝা রয়েছে তাঁর মাথায়। এই অবস্থায় তাঁর স্বতন্ত্রতা অনেকাংশে খর্ব হয়েছে। তাই বিয়ে হয়েছে শুনে তাঁর এই খেদোক্তি। এমন নয় যে সংসারে থেকে কারো ধর্মজীবন লাভ হয় না, যার হয় হোক, কিন্তু মাস্টার মহাশয়কে তিনি সম্পূর্ণ নিজের হাতের যন্ত্ররূপে ব্যবহার করতে চাইছিলেন। খানিকটা তাঁর আর খানিকটা সংসারের, এরকম ভাবে নয়। ঠাকুরের কথা থেকে এই রকমই মনে হয়। অবশ্য পরে যখন মাস্টার মহাশয় সংসার থেকে সরে আসতে চাইছেন, ঠাকুর তখন তাকে বারণ করছেন। আমরা দেখেছি ঠাকুর এ সম্বন্ধে অনেককে উপদেশ দিচ্ছেন যে সংসারের দায়িত্ব যদি মাথায় এসে পড়ে তাহলে তা থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। যতক্ষণ তা আসেনি ততক্ষণ বিচার করো, নিজের প্রকৃতি যাচাই করো, দেখো কোন পথে তোমার সুবিধা। বিচার না করে সংসারের বন্ধনে জড়ানো যেমন ঠাকুর পছন্দ করতেন না, তেমনি পছন্দ করতেন না বিচার করে সংসারে প্রবেশ করার পর তা থেকে পালানো। তাই হাজরাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। নরেন্দ্রনাথ হাজরার হয়ে ঠাকুরের সঙ্গে তর্ক করছেন এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য হাজরার ওপর জোর না করতে তাকে অনুরোধ করছেন। তবুও ঠাকুর শুনছেন না। সংসার যখন রয়েছে তখন সে কর্তব্যে অবহেলা করা চলবে না। আর সেই ঠাকুরই তার ত্যাগী সন্তান রূপে যাদের তৈরি করবেন, তাদের কারো বিয়ে করার কথা শুনে মাথায় লাঠির ঘা পড়ার মতো বোধ করছেন। যাদের তিনি নিজের হাতের যন্ত্ররূপে ব্যবহার করবেন তাদের নিখুঁত হওয়া চাই, পরিপূর্ণরূপে তার হওয়া চাই। সেখানে ভাগাভাগি হলে যন্ত্রটি নিখুঁত হয় না। শ্রীমর শিক্ষা শুরু। ঠাকুর মাস্টার মহাশয়কে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি এসব কথা মাস্টার মশাই কোনোদিন শোনেননি। বিদ্যা কথাটার মানে তিনি জানেন বই পড়া, আর সেই থেকেই ধরে নিলেন যে ঠাকুর জানতে চাইছেন তার স্ত্রী লেখাপড়া জানেন কিনা। সাধারণভাবে জ্ঞানী বলতে আমরা বুঝি যিনি অনেক লেখাপড়া করেছেন, আর সেই সূত্রেই যারা লেখাপড়া জানেন না তাদের অজ্ঞান বলি। এই ভেবেই মাস্টারমশাই উত্তর দিলেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। ঠাকুর বিরক্ত হয়ে বললেন, আর তুমি জ্ঞানী? ঠাকুরের কাছে মাস্টারমশাই জ্ঞান অজ্ঞানের নতুন অর্থ শিখলেন ভগবানকে জানার নামই জ্ঞান, আর তাকে না জানার নাম অজ্ঞান।
ঠাকুরের কাছে মাস্টার মহাশয়ের পাঠের এই হলো শুরু। মাস্টার মহাশয়ের অহংকারকে চূর্ণ করবার জন্য ঠাকুর যেন ইচ্ছাকৃতভাবে শ্লেষাত্মক শব্দ প্রয়োগ করলেন। কেননা যতক্ষণ মানুষের মধ্যে অহংকার থাকে ততক্ষণ তার মধ্যে কোনো উপদেশ কার্যকর হয় না। তার মনে হয়, আমি আবার উপদেশ নেব কি, আমি কি কম জানি? মাস্টার মহাশয় তখনকার দিনে ছিলেন উচ্চশিক্ষিত। ছেলেদের শেখানোই ছিল তার কাজ। এ হেন মাস্টার মহাশয়কে যে এক নিরক্ষর ব্রাহ্মণের পায়ের তলায় শিক্ষার্থী রূপে বসতে হবে, এ কথা তিনি কখনো ভাবতেই পারেননি। ঠাকুরের প্রয়োজন ছিল মাস্টার মহাশয়ের অহংকার চূর্ণ করা। তাই তাঁর শ্লেষাত্মক প্রশ্ন, আর তুমি জ্ঞানী, কথাটি মাস্টার মহাশয়ের অহমিকায় দারুণ আঘাত হানল। ঈশ্বর সাকার ও নিরাকার। এরপর এলো ঠাকুরের এক মারাত্মক প্রশ্ন। জিজ্ঞাসা করলেন, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? আপাত দৃষ্টিতে এরকম প্রশ্ন করার কারণ বোঝা হয়তো একটু কঠিন হবে, কিন্তু একটু তলিয়ে দেখলে ঠাকুরের এই রকম প্রশ্ন করার উদ্দেশ্য বোঝা যাবে। তখনকার দিনে শিক্ষিত যুবকদের মধ্যে ছিল ব্রাহ্ম চিন্তাধারার প্রবল প্রভাব, আর সেই সমাজের সিদ্ধান্ত অনুসারে পৌতলিকতা ছিল চূড়ান্ত অজ্ঞানের লক্ষণ। এই পরিপ্রেক্ষিতে দেখলে ঠাকুরের এরকম প্রশ্ন করার কারণ খুঁজে পাওয়া যাবে। প্রশ্ন শুনে মাস্টার মহাশয় ভাবছেন যে সাকার আর নিরাকার দুই কি সত্য হতে পারে? যদি কারো নিরাকারে বিশ্বাস থাকে তাহলে কি তার আর সাকারে বিশ্বাস হতে পারে? মাস্টার মহাশয়ের নিরাকারে বিশ্বাস। এ কথা শুনে ঠাকুর বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটিই কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। ঠাকুর বারবার এই কথা বলছেন যে ভগবানের ভাবের ইতি করা যায় না, তাঁর অনন্ত ভাব, তিনি এই পর্যন্ত হতে পারেন, এর বেশি নয়, এ কথা যেন আমরা কল্পনা না করি। বরং নাস্তিক হওয়া ভালো, কিন্তু এই রকম মতুয়ার বুদ্ধি ভালো নয়। যে নাস্তিক তার হয়তো কোনো সময় আস্তিক্য বুদ্ধি আসবে, কিন্তু একদেশী ভাব কাটানো শক্ত। ঠাকুরের প্রথম উপদেশ এখানেই আরম্ভ হলো মাস্টার মহাশয়ের সঙ্গে কথাবার্তার আদি পর্বে। কিন্তু ঈশ্বর সাকার আবার নিরাকার, ঠাকুরের এই কথাতেই হলো মাস্টার মহাশয়ের সমস্যা। মাস্টার মহাশয় তর্কশাস্ত্র পড়েছেন। তর্কশাস্ত্রে এই কথাই বলে যে সাকার আর নিরাকার পরস্পর বিপরীত। এখন এই দুই বিপরীত ধর্ম এক অধিকরণে থাকতে পারে না। তাই ঠাকুরের এই কথায় মাস্টার মহাশয় একটু বিভ্রান্ত হয়ে পড়েছেন। তিনি ভাবছেন, সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? যদি জিনিসটাকে সাদা বলি তাহলে তা কালো হতে পারে না, এ কথাটা পরিষ্কার। কিন্তু তাতে যদি আমরা কালি মিশিয়ে দিই, দুধের সঙ্গে কালি মিশিয়ে কালো করতে পারি নাকি? পারি। কিন্তু তাহলে দাঁড়ায় এই যে সেই কালো রঙটা তার স্বাভাবিক রং নয়, অর্থাৎ সেটা তার ধর্ম নয়, অন্য ধর্ম তার সঙ্গে মিশে গেছে। দার্শনিকদের তর্কের অবকাশ এখানেই যে ঈশ্বর যদি নিরাকার হন তাহলে সাকার ভাব তাঁতে আরোপিত, সুতরাং মিথ্যা। আর যদি ঈশ্বর সাকার হন তাহলে নিরাকার ভাব মিথ্যা। এই নিয়ে ঝুড়ি ঝুড়ি দর্শনশাস্ত্র লেখা হয়েছে। তবু আজ পর্যন্ত দার্শনিক মহলে এর মীমাংসা হলো না। আর যদি অতীত দেখে ভবিষ্যৎ কল্পনা করতে হয়
তাহলে বলা চলে যে এর সমাধান কোনোদিনই হবে না। কারণ মানুষের বুদ্ধি দিয়ে আমরা বুদ্ধির অতীত যে তত্ত্ব তা বোঝার চেষ্টা করছি, কিন্তু তা কি কখনো সম্ভব? অচিন্ত্যা খলু ইয়ে ভাবা ন তাং তর্কেন ইয়ো যজেত। যে জিনিস চিন্তার অতীত তাকে কখনো তর্কের সাহায্যে বুঝতে চেয়েও না। এ কথা বলছেন কারা? যাঁরা তর্ক নিয়ে চরম গবেষণা করেছেন, তর্কের দ্বারা যতদূর দেখবার দেখেছেন, সব দেখে শুনে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তর্ক দিয়ে তাকে বুঝতে যেও না, বুঝতে পারবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ আমরা পরের দিন আলোচনা করব।